Hello everyone, this is Lokhi. Welcome back to another episode of Didri School. Today I am going to take a session on transformation of sentence. কোন ধরনের সেন্টেন্সের ট্রান্সফরমেশন? সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। দিদির স্কুলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরও ক্লাস আছে, কিন্তু সেই ট্রান্সফরমেশনগুলো কোন ধরনের সেন্টেন্সে ছিল? সেন্টেন্সের বেসিক ক্লাসে আমরা শিখেছি অর্থগত দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার। সেই 5 প্রকার সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমরা শিখেছি। আর গঠনগত দিক দিয়ে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আজকে আমরা করব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন। So without any delay, let's get started. But before starting the class, I must say, if you are new to my channel, please subscribe the channel and hit the bell icon. And if you are watching this video in Facebook, please like the page and stay tuned till the end. Thanks for visiting my channel. তো যেহেতু আজকে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো বা কাজ করব, তো প্রথমেই জেনে নেওয়া যাক সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি এবং কম্পাউন্ড সেন্টেন্স কি। সিম্পল সেন্টেন্স, যার বাংলা অর্থ সরল বাক্য, অর্থাৎ যে সেন্টেন্সে একটা মাত্র ক্লজ থাকে। আর ক্লজে কি থাকে? একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা ক্লজ দিয়ে কিন্তু সেন্টেন্সের পুরো অর্থটা বোঝা যাবে। ক্লজ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আছে দিদির স্কুলে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসগুলোর লিংক দেওয়া থাকবে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। এবং ক্লজ আমরা কিভাবে চিনব? ক্লজটা কিন্তু সবসময় রিলেটিভ প্রোনাউন কিংবা লিঙ্কিং ওয়ার্ড দ্বারা যুক্ত থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্সেও কিন্তু দুটো ক্লজ থাকে এবং সেই দুটো ক্লজ কি দিয়ে যুক্ত থাকে? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। যেহেতু সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে, তো সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে যখন যাব, সেন্টেন্সটার মিনিংটা চেঞ্জ না করে দুটো ক্লজ বানাতে হবে। আর যখন একটা ক্লজ থেকে দুটো ক্লজ আমরা তৈরি করব, তখন কি করতে হবে? কিছু লিঙ্কিং ওয়ার্ড যোগ করতে হবে। আবার যখন কম্পাউন্ডে যাব, তখন কিন্তু কিছু কোঅর্ডিনেট কনজাংশন যোগ করব। তো এই যে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে গেলে কিছু রুলস আছে, তো সেগুলো আমরা এখন একটু দেখে নেব। তো আমি বরাবরের মতো আবারও বলছি, আমরা কিন্তু খুব বেশি রুলস মুখস্থ করব না। একটা রুলটা পড়ার প্রয়োজন আছে, তাহলে কিন্তু কনফিডেন্টটা হয়। রুলটা পড়ে মুখস্থ করা যাবে না, ওই রুলের এগেনস্টে 10টা এক্সাম্পল করতে হবে, তাহলে কিন্তু মাথার মধ্যে গেঁথে থাকবে। তখন কিন্তু রুলটা মনেও থাকবে না। জাস্ট একটা এক্সাম্পল যদি তোমার মনে থাকে যে এটা থেকে এভাবে করেছিলাম, তাহলে কিন্তু সেটা পারবে। তো অনেক বেশি কথা বলা হয়ে যাচ্ছে, তো চলো প্রথমে আগে রুলগুলো দেখে নিই যে কোন ধরনের সিম্পল সেন্টেন্সের জন্য কোন কমপ্লেক্স সেন্টেন্সে কি ধরনের লিঙ্কিং ওয়ার্ড হয় আর কম্পাউন্ড সেন্টেন্সে কি ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন হয়। তো প্রথমে আমরা একটু চার্টটা দেখে নিই। তো আশা করি চার্টের রুলগুলো তোমরা দেখে নিয়েছো। অ্যাকচুয়ালি যে কোনো বইতে তুমি যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যাও, এত এত রুলস, সেগুলো দেখলেই মাথা ঘুরায়। তো আমার নিজেরও মাথা ঘুরায়। তো সেখান থেকে আমি একটু মানে কনসাইজ করে এই 10টা রুলস তোমাদের জন্য করেছি। তো এখন প্রত্যেকটা রুলসের অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগটা আমরা একটু দেখব। তো চলো রুলসের অ্যাপ্লিকেশনগুলো আমরা একটু দেখে নিই। প্রথম রুলসটা কি ছিল? সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল থাকে, তাহলে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্সে যখন রূপান্তর করব, তখন লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আনবো হুইজ, হোয়েন অথবা দ্যাট, যে কোনো কিছু। এবং কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কোঅর্ডিনেট কনজাংশন আনবো অ্যান্ড। এখানে একটু বলে রাখি কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো: অ্যান্ড, বাট, অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, এগুলো। তো এখানে আমরা দুটো এক্সাম্পল লিখেছি। ফার্স্ট এক্সাম্পল, আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। নেক্সট এক্সাম্পল, আই স হিম গোয়িং টু দ্য মার্কেট। এখানে সাবজেক্ট এটা, ভার্ব এটা, অবজেক্ট এটা, আর এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। এখানেও এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা প্রেজেন্ট পার্টিসিপল। তো এটাকে আমরা করে ফেলি। প্রথমটা করব, প্রথমে আমরা কমপ্লেক্স করব। ওকে ওকে I saw a bird flying in the sky. I
bird which was flying in the sky. কেন এখানে which এর পরে was হলো? কারণ এই পাশের যে মূল সেন্টেন্সটা, সিম্পল সেন্টেন্সের মূল সেন্টেন্সটা কিন্তু কিসে ছিল? পাস্ট টেন্সে ছিল। তো আমাদের দুটো ক্লজই পাস্ট টেন্স করতে হবে। প্রথম ক্লজটা দেখো, এখানে কিন্তু দুটো ক্লজ হয়ে গেছে। আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, উইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, যেটা আকাশে উড়ছিল। দেখো দুটো ক্লজ হয়ে গেছে এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। ওকে ওকে, এবারে করব কম্পাউন্ড সেন্টেন্স। এখানে কিন্তু হুইচ এর বদলে দ্যাট দিলেও হতো। I saw a bird that was flying in the sky। এবং এটা কোন ধরনের ক্লজ হয়েছে আমরা কি বলতে পারবো? যারা ক্লজের ক্লাসটা করেছে তারা কিন্তু বলতে পারবো। এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই যে হুইচটা বার্ডকে ইন্ডিকেট করছে। ওকে, আমরা এটাকে কম্পাউন্ড করব। কম্পাউন্ডে কি করতে হবে? এন্ড আনতে হবে। তাহলে কি করব? I saw a bird and it was flying in the sky. I saw a bird and it was flying in the sky. আমি একটা পাখি দেখলাম এবং এটা আকাশে উড়ছিল। দেখো এটা কিন্তু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে গেছে। কেন এই এন্ড এর পরে একটা ইট দিলাম? কারণ এখানে সাবজেক্ট আছে আই, আর এখানে সাবজেক্টটা হচ্ছে বার্ডকে ইন্ডিকেট করছে, বার্ড। সো বার্ডের পরিবর্তে আমরা ইটটা ইউজ করেছি। ঠিক আছে, বার্ডের প্রোনাউন হিসেবে আমরা ইটটা ইউজ করেছি। I saw a bird and it was flying in the sky. Okay, let's see the next example. I saw him going to the market. তো এটাকে প্রথমে আমরা কমপ্লেক্স করব। I saw him when he was going to the market. I saw him, আমি তাকে দেখলাম যখন সে বাজারে যাচ্ছিল। ঠিক আছে, ওকে, কম্পাউন্ড করব। I saw him and he was going to market. আমি কিন্তু আজকে প্রত্যেকটা সেন্টেন্স সিম্পল লিখে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে ফেলবো, কারণ এই যে একটা ফর্ম থেকে তিনটা ফর্ম যদি করি তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে, যে কোনো ফর্ম থেকে যে কোনো ফর্মে তোমরা যেতে পারবে। রুল নাম্বার 2 তে কি ছিল? সিম্পল সেন্টেন্সের গঠন যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, অর্থাৎ জেরান্ড দিয়ে শুরু হয়। জেরান্ড কি? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন সেটা নাউনের মতো কাজ করে সেটাকে জেরান্ড বলা হয়। অর্থাৎ সিম্পল সেন্টেন্সের শুরুটা যদি জেরান্ড দিয়ে হয় তো সেক্ষেত্রে কমপ্লেক্সে কি হবে? কমপ্লেক্সে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে হোয়েন ইউজ হবে এবং কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে এন্ড ইউজ হবে। তো আমরা এখানে একটা এক্সাম্পল লিখেছি, রিচিং হোম I found my mother ill. বাড়িতে পৌঁছে আমি আমার মাকে অসুস্থ দেখলাম। তো এটা কি হয়েছে? প্রথমটা শুরু হয়েছে ভি প্লাস আইএনজি অর্থাৎ জেরান্ড দিয়ে। তো এটাকে আমরা প্রথমে কমপ্লেক্স করব। এটা কি? সিম্পল সেন্টেন্স। আমরা প্রথমে কমপ্লেক্স করব। কি বললাম? কমপ্লেক্স সেন্টেন্সে যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে থাকে কি হবে? হোয়েন। হোয়েন আই, পুরো সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা কিন্তু প্রথমেই দেখতে হবে। টেন্স সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে পুরোটাই পাস্ট টেন্সে চেঞ্জ করতে হবে, আর যদি পুরো সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে চেঞ্জ করতে হবে। তার সেন্টেন্সটা আছে হচ্ছে পাস্ট টেন্সে, তো তাহলে কি করতে হবে? হোয়েন আই রিচড হোম, কারণ রিচের সাথে আইএনজি যোগ হয়েছে।
when I reached home I found my mother ill. আমি যখন বাড়িতে পৌঁছাই দেখি আমার মা অসুস্থ। ওকে ওকে, এখানে যদি ফাইন্ড থাকতো তাহলে কি হতো, when I reach home। ঠিক আছে, এই যে রিচ ভার্বটার সঙ্গে আইএনজি যোগ হয়েছিল তাই রেস্ট হয়েছে। দেখো এখানে কিন্তু দুটো ক্লজ হয়ে গেছে, এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা মেইন ক্লজ। ক্লজের ক্লাসে বলেছিলাম যে এমন না যে প্রথমেই মেইন ক্লজটা বসতে হবে পরে সাবঅর্ডিনেট ক্লজটা বসতে হবে। আবার সেন্টেন্সটা যদি এভাবে করতাম আই ফাউন্ড মাই মাদার ইল হোয়েন আই রিচড হোম, এটাও কিন্তু কারেক্ট হতো। হোয়েন যুক্ত অংশটা প্রথমে বসালেও কোনো সমস্যা নেই, পরে বসালেও কোনো সমস্যা নেই। এবারে আসি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে কি করতে হবে, এন্ড কোঅর্ডিনেট কনজাংশন এন্ড যোগ করতে হবে। আই reached home and I found my mother ill। আমি বাড়িতে পৌঁছলাম এবং আমার মাকে অসুস্থ দেখলাম। তো আরো একটা কথা এখানে খুব ভালো একটা কথা আমার মনে পড়লো, এই যে এই সেন্টেন্সটা দেখে কিন্তু আমরা অনেকেই মনে করি যে এটা বোধহয় কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স। এই যে রিচিং হোম একটু কমা আছে আই ফাউন্ড মাই মাদার ইল, এত বড় সেন্টেন্স দেখে আমরা মনে করি কি যে এটা বোধহয় কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স। না, কমপ্লেক্স সেন্টেন্স চেনার নিয়মই হচ্ছে কোনো রিলেটিভ প্রোনাউন বা কোনো লিঙ্কিং ওয়ার্ড দ্বারা যুক্ত থাকে এবং দুইটা ক্লজ থাকে। এখানে কিন্তু দুটো ক্লজ নেই, কারণ ক্লজ হতে গেলে কি লাগে, একটা সাবজেক্ট লাগে, একটা ফাইনাইট ভার্ব লাগে। দেখো এই যে রিচিং হোম এটা কিন্তু একটা ক্লজ না, একটা খণ্ডিত অংশ মাত্র, একটা ফ্রেজ হতে পারে, আর এটা টোটালটা মিলে একটা ক্লজ। আর এই যে when I reached home এটা একটা ক্লজ হয়েছে, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, সেকেন্ড অংশটাও কিন্তু তাই। আর কম্পাউন্ড সেন্টেন্স চেনার নিয়মই কিন্তু বিভিন্ন রকম কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, এন্ড, বাট, অর, নট অনলি বাট অলসো, এদার, আর, নেদার, নট, এই ধরনের কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তো এরকম বড় সেন্টেন্স দেখে এটা মনে করার কোনো দরকার নেই যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তো আশা করি আমরা এই 2 নম্বর নিয়মটাও বুঝতে পেরেছি। এখন আমরা থার্ড রুলটা দেখব। থার্ড রুলটা কি ছিল, সিম্পল সেন্টেন্সের গঠনটা যদি বাই প্লাস ভি প্লাস আইএনজি দিয়ে শুরু হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের যে লিঙ্কিং ওয়ার্ডটা হবে সেটা হবে ইফ, এবং কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেট কনজাংশন হবে এন্ড। তো আমরা এখানে একটা সেন্টেন্স লিখে রেখেছি, বাই রিডিং বুক উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। বই পড়ার মাধ্যমে আমরা আমাদের মনকে এনরিচ করতে পারি। এটা একটা সিম্পল সেন্টেন্স। তো এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে, ইফ দিয়ে শুরু করতে হবে। ইফ উই রিড বুক, কারণ এই সেন্টেন্সটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তো আমাদেরকে সেন্সটাও কিন্তু প্রেজেন্ট টেন্সেই করতে হবে। আর রিডের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই স্পেলিং, শুধু প্রোনাউন্সিয়েশনটা একটু আলাদা। ইফ উই রিড বুক উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। আমি কিন্তু এখানে একটা করে এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা কিন্তু এটা দেখে আরো মিনিমাম একটা রুল থেকে 5টা করে এক্সাম্পল আরো প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের মনে গেঁথে থাকবে। ওকে, কারণ আমি যদি 2টা 3টা করে এক্সাম্পল দেখাতে যাই ক্লাসের ডিউরেশনটা অনেক বেড়ে যাবে। তাহলে স্ট্রাকচারটা কি হলো, বাইটা উঠে যাবে এবং বাইয়ের পরিবর্তে ইফ হবে, আর এই যে রিডের আইএনজিটা উঠে যেয়ে কি করতে হবে, মূল ভার্বটা আনতে হবে। ঠিক আছে, আর একটা সাবজেক্ট আনতে হবে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, তো ক্লজের জন্য একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব লাগে। ঠিক আছে, ওকে। কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে, উই রিড বুক, একটা ক্লজ and coordinate conjunction and we can reach our mind, মূল ক্লজটা থেকেই যাবে। ওকে, লেটস সি দ্য রুল নাম্বার 4। 4 নাম্বার রুলটা কি ছিল, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার যদি উইদাউট প্লাস ভি প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, আর আমরা জানি কোন সেন্টেন্সের মানে
উইদাউট, হ্যাভিং, বিং এগুলা কিন্তু প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময় কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি হয়। তো উইদাউটের পরে যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে এমন ওয়ার্ড দিয়ে যদি সিম্পল সেন্টেন্সের শুরুটা হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ডটা হবে ইফ, আর কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেট কনজাংশন হবে অর। তো আমরা একটা এক্সাম্পল লিখেছি, উইদাউট রিডিং ওয়েল ইউ ক্যান নট পাস। ভালোভাবে পড়াশোনা ছাড়া তুমি পাস করতে পারবে না। তাহলে আমরা কি করব, তাহলে কমপ্লেক্স, এটা কি আছে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। কমপ্লেক্স যখন করব তখন কি করতে হবে, ইফ, ইফ ইউ একটা সাবজেক্ট আনতে হবে, তাই তো, কারণ ক্লজ হওয়ার জন্য একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব লাগে। আর সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ফর্মে, সো আমরা সেন্সটা করব প্রেজেন্ট ফর্মে। ইফ ইউ do not but don't, if you don't read well, যেহেতু উইদাউট আছে তাই আমরা একটা নেগেটিভ ওয়ার্ড আনবো। উইদাউট মানেই তো কি ছাড়া, একটা নেগেটিভ ওয়ার্ড, সো পরিবর্তন করার সময় আমরা একটা নেগেটিভ ওয়ার্ড আনবো। ইফ ইউ ডোন্ট রিড ওয়েল, ইউ, এই যে এই ইউ ক্যান্ট পাস, এটা এভাবেই থেকে যাবে, ইউ ক্যান্ট পাস। যদি তুমি ভালো করে পড়াশোনা না করো তুমি পাস করতে পারবে না। ইফ ইউ ডোন্ট রিড ওয়েল, যদি তুমি পড়াশোনা ভালো করে না করো, ইউ ক্যান্ট পাস, তুমি পাস করতে পারবে না। একটা ক্লাস ক্রিয়েট করলাম, ইউ রিড ওয়েল, ভালো করে পড়াশোনা করো, অর ইউ উইল ফেল। এখানেও আমরা একটা নেগেটিভ ওয়ার্ড ক্রিয়েট করব। ক্যান নটটা একটা নেগেটিভ ওয়ার্ড ছিল, ক্যান নট পাস, সো এই ফেলটা ইউ উইল ফেল, এই ক্যান নট পাসেরই কিন্তু অপোজিট, ইউ ক্যান নট পাস তার মানে কি ফেল করবে, তুমি ফেল করবে। তাহলে ইউ রিড ওয়েল, ভালো করে পড়াশোনা করো, অর ইউ উইল ফেল, না হলে তুমি ফেল করবে। ইউ ক্যান নট পাসটাকে আমরা কনভার্ট করে ইউ উইল ফেলটা করলাম। ওকে, রুল নাম্বার 5, 5 নম্বর রুল, বিং বা হ্যাভিং এর পরে যদি ভার্ব দিয়ে কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড হিসেবে অ্যাজ বা সিন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে এন্ড হবে। তো আমরা একটা এক্সাম্পল লিখে রেখেছি, বিং ফ্যাট হি ক্যানট মুভ, মোটা হওয়ার কারণে সে নড়াচড়া করতে পারে না। তো এটাকে কি করব আমরা, এটা কি আছে সিম্পল সেন্টেন্স আছে, তাই তো। কমপ্লেক্স সেন্টেন্সে যদি যাই, অ্যাজ একটা ক্লজ সৃষ্টি করতে হবে, তো হি, অ্যাজ হি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তো আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে করব। অ্যাজ হি ইজ ফ্যাট হি কান্ট মুভ, যেহেতু সে মোটা সে নড়তে পারে না। অ্যাজ হি ইজ ফ্যাট, এটা একটা ক্লজ, হি ক্যান নট মুভ, এটা মেইন ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। তো মূল নিয়মটা কি হলো, বিং এর পরিবর্তে অ্যাজটা বসালাম, একটা সাবজেক্ট আনতে হবে, মেইন ক্লজ থেকে সাবজেক্টটা আনতে হবে, মেইন ক্লজের টেন্স অনুযায়ী এখানে একটা ভার্ব বসাতে হবে, তারপরে এক্সটেনশন যেটা আছে, তারপরে কি করব, মেইন ক্লজটা বসিয়ে দেব, অ্যাজ হি ইজ ফ্যাট হি ক্যানট মুভ। কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে, হি ইজ ফ্যাট, এই যে এসটা বাদ দিয়ে দেব, এটা একটা ক্লজ হয়ে গেল, এন্ড এই ক্লজটা বসিয়ে দেব, হি কান্ট মুভ, সে মোটা এবং সে নড়তে পারে না। তো আমরা 4 এবং 5 নম্বর রুলস দেখে নিয়েছি। লেটস সি দ্য রুলস নং 6। রুল নাম্বার 6 কি ছিল, কোনো সিম্পল সেন্টেন্সের শুরুটা যদি স্পাইট অফ অর ডিসপাইট অফ দিয়ে শুরু হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় কি ধরনের লিঙ্কিং ওয়ার্ড ইউজ হবে, দো অথবা অলদো, এবং কম্পাউন্ড সেন্টেন্সের সময় কি ধরনের কোঅর্ডিনেট কনজাংশন হবে, বাট। তো আমরা একটা এক্সাম্পল লিখে রেখেছি, এখন একটু সলভ করে দেখি। In spite of his poverty, he is honest. দারিদ্রতা সত্ত্বেও সে সৎ। In spite এবং despite of এর অর্থ হচ্ছে সত্ত্বেও, সে মানে দারিদ্রতার
দারিদ্রতা কি, এটা কিন্তু হচ্ছে প্রভার্টি, প্রভার্টি হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এর নাউন হচ্ছে পোর, ঠিক আছে। তো এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স যখন করব তখন দো বা অল দো দিয়ে করব। তো দো দিয়ে করলাম, দো একটা সাবজেক্ট আনতে হবে, হি, হিটা সাবজেক্ট, হি ইজ পোর। এই প্রপার্টিটাকে তখন আমরা কি করব, পোর করে দেব। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। মেইন ক্লজ টুকুটাকে আমরা অপরিবর্তিত রাখবো, শুধু সাবঅর্ডিনেট ক্লজটা ক্রিয়েট করব কি দিয়ে, দোটা দিয়ে। আবারও বলছি সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয় কি দিয়ে, লিঙ্কিং ওয়ার্ড দিয়ে। সো সেরকম একটা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আমরা সাবজেক্ট আনলাম, ভার্ব আনলাম, তারপরে অবজেক্ট বসালাম। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কি করতে হবে, বাট দিয়ে। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কোন ধরনের কোঅর্ডিনেট কনজাংশন লাগবে, বাট, ঠিক আছে। তো কি করব, হি ইজ পোর, তখন এই যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে দোটা বাদ দিব, ঠিক আছে। এই যে কমপ্লেক্স সেন্টেন্সের যে লিঙ্কিং ওয়ার্ড, এটাকে বাদ দিব। হি ইজ পোর বাট অনেস্ট। কেন হি ইজ অনেস্ট বাদ দিলাম, কারণ এন্ড বাটের আগে এখানে সাবজেক্ট হি এবং ভার্ব ইজ আছে, আবার বাটের পরেও সাবজেক্ট হি এবং ইজি আসে ভার্ব। সো আমরা হি ইজ বাটের পরে হি ইজটা অমিট করে দিলাম। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ, ঠিক আছে। আবার একটু বলি কেন বাটের পরে আবার সাবজেক্ট এবং ভার্ব আনলাম না। দুইটা ক্লজেরই সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয়, কম্পাউন্ড সেন্টেন্সে যদি দুটো ক্লজের সাবজেক্ট এবং ভার্ব এক হয়, তাহলে পরের অংশটুকু কোঅর্ডিনেট ক্লজের, তাহলে পরের অংশটুকু অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশনের পরে আবার রিপিট করার প্রয়োজন নেই। তাই হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এটা না লিখে হি ইজ পুয়ার বাট অনেস্ট এটুকু লিখলেই হবে। রুল নাম্বার 7 কি ছিল, কোন সিম্পল সেন্টেন্সের শুরুটা যদি প্রিপোজিশন প্লাস টাইম দেওয়া হয়, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি আনবো, হোয়েন এবং ওই টাইমটা, এবং কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে কি আনবো, অ্যান্ড। তো আমরা একটা এক্সাম্পল লিখে রেখেছি, সেটাকে একটু সলভ করি। ইন 1961 রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি করব, হোয়েন আনবো প্রথমে। when it was 1861। কেন ইট আনলাম, কারণ একটা ক্লজ সৃষ্টি করতে গেলে কিন্তু একটা সাবজেক্ট লাগে। তো যেহেতু আমাদের এখানে কোনো সাবজেক্ট নেই, তাই আমরা একটা ইন্ট্রোডাক্টরি ইট এনেছি। আর রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন, এটা পাস্ট টেন্সে আছে, তাই ইটের পরে একটা ওয়াজ এনেছি, ঠিক আছে। ইট ওয়াজ 1861 টাইমটা এনেছি, তারপর রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন, মূল ক্লজটা বা মূল ঘটনাটা আমরা বসিয়ে দিয়েছি। ওকে, কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে, হোয়েনটা বাদ দিব। ইট ওয়াজ 1861 অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন। দেখো হোয়েনটা কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন এনেছিলাম, কম্পাউন্ড সেন্টেন্সে সেই হোয়েনটাকে আমরা বাদ দিলাম, ঠিক আছে। এবং কি করলাম, একটা কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে অ্যান্ড যোগ করলাম, তারপর রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন, দুটো ক্লজ হয়ে গেল, এবং সেই দুইটা ক্লজকে কি দিয়ে যুক্ত করেছি আমরা, অ্যান্ড দিয়ে যুক্ত করেছি। তো আশা করি রুলটা তোমরা বুঝতে পেরেছো। রুল নাম্বার 8 কি ছিল, কোন সিম্পল সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ কি, টু প্লাস ভার্ব, তাহলে তাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে কি করতে হবে, সো দ্যাট এবং সাবজেক্টের পরে ক্যান অথবা কুড লাগাতে হবে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে কি আনতে হবে, অ্যান্ড আনতে হবে। আমরা এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই বুক। সে মার্কেটে গিয়েছিল বই কিনতে। তো এটাকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব, কি করব, হি ওয়েন্ট টু মার্কেট। এটা কিন্তু ইনফিনিটিভ না, ইনফিনিটিভ এইটুকু, টু প্লাস ভার্ব, আর টু প্লাস এটা তো মানে নাউন। হি ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট, সো দ্যাট তারপরে সাবজেক্ট কি, হি। সেন্টেন্সটা কোন এসে আছে, সেন্টেন্সটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে কি হবে, কুড। হি কুড
বাই বুক। তাহলে নিয়মটা কি দাঁড়ালো, প্রথমে একটা ক্লজ, মেইন ক্লজটা বসিয়ে দেব। হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল। তারপরে লিঙ্কিং ওয়ার্ড সো দ্যাট সাবজেক্ট আনবো, তারপরে টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড আনবো, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। হি ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট হি কুড বাই বুক। কম্পাউন্ড সেন্টেন্স ক্রিয়েট করতে হলে কি করব, আমরা প্রথমে মেইন ক্লজটা বসিয়ে দিব। হি ওয়েন্ট টু market and bought book, যেহেতু past tense আছে। সিম্পল সেন্টেন্স রুল নাম্বার 9 এ কি ছিল, কোন সিম্পল সেন্টেন্সের যদি শুরুটা টু ডট ডট টু দিয়ে হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান্ট অথবা কুডন্ট। ক্যান্ট অথবা কুডন্টটা হবে টেন্সের উপর ডিপেন্ড করে। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে, ভেরি ডট ডট এন্ড। তো আমরা একটা সেন্টেন্স এখানে লিখে রেখেছি, অর্থাৎ এক্সাম্পল লিখে রেখেছি, সেটাকে একটু সলভ করব। হি ইজ টু উইক টু পাস দ্য এক্সাম। পরীক্ষায় পাশ করার জন্য সে বড়ই দুর্বল, মানে সে এতই দুর্বল যে পরীক্ষাতে নাও পাশ করতে পারে। আর এই ধরনের সেন্টেন্সটা কিন্তু একটু নেগেটিভই হয়। সো আমরা কমপ্লেক্স করার সময় কি করব, হি ইজ সো উইক, সে এতই দুর্বল, দ্যাট সাবজেক্ট আনবো হি, কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা কি করব, কান্ট। হি ইজ সো উইক দ্যাট হি কান্ট পাস, সে এতই দুর্বল যে সে পাস করতে পারে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান্ট পাস। ঠিক আছে, নিয়মটা কি দাঁড়ালো তাহলে, টুটা বাদ দিয়ে সো, তারপরে টু পাসের আগে একটা দ্যাট আনবো উইকের পরে, অর্থাৎ সোর পরে যে অবজেক্টটা হবে তারপরে দ্যাট আনবো, তারপরে আরেকটা সাবজেক্ট আনবো, তারপর কি করব, ক্যান্ট, তারপরে অবজেক্ট। কম্পাউন্ড সেন্টেন্সে কি করব, ভেরি আর এন্ড আনবো, তাহলে এখানে এই সোটা বাদ দিয়ে ভেরি আনবো, হি ইজ ভেরি উইক, এই দ্যাটটা বাদ দিয়ে এন্ড আনবো, এন্ড হি কান্ট পাস, হি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল, এন্ড হি ক্যান্ট পাস, সে পাস করতে পারে না। তো আমরা 9টা রুল অলরেডি দেখে ফেলেছি, আর একটা রুল বাদ আছে, সেই রুলটাও আমরা দেখে নেব এবং তার অ্যাপ্লিকেশনটাও দেখে নেব। রুল নাম্বার 10 এন্ড দ্য লাস্ট রুল ইন দিস সেশন। যদি কোনো সিম্পল সেন্টেন্সের শুরুটা বিকজ অফ অর ওয়িং টু দিয়ে শুরু হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি হবে, সিন্স অথবা অ্যাজ, এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশনটা হবে সেটা হবে অ্যান্ড। তো আমরা এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি, বিকজ অফ হিজ অনেস্টি হি ওয়াজ রিওয়ার্ডেড। এবং বিকজ অফ এবং ওয়িং টু এর অর্থ কিন্তু বাংলা করলে দাঁড়ায় কারণে, বিকজ অফ কারণে, ওয়িং টু কারণে। তো বিকজ অফ হিজ অনেস্টি হি ওয়াজ রিওয়ার্ডেড, তার সততার কারণে সে পুরস্কৃত হয়েছিল। তো কি দিয়ে করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা করি সিন্স বা অ্যাজ। তো অ্যাজ হি ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, অ্যাজ হি ওয়াজ, অনেস্টিটাকে অনেস্ট করে দিতে হবে, অ্যাজ হি ওয়াজ অনেস্ট, তারপরে মেইন ক্লজটা বসিয়ে দেব, হি ওয়াজ রিওয়ার্ডেড। অ্যাজ হি ওয়াজ অনেস্ট হি ওয়াজ রিওয়ার্ডেড, যেহেতু সে সৎ ছিল তাই তাকে পুরস্কৃত করা হয়েছিল। তো এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি করতে হবে, এন্ড দিয়ে করতে হবে। তো অ্যাজটাকে তখন আমরা বাদ দিব, হি ওয়াজ অনেস্ট অ্যান্ড, যেহেতু সাবজেক্ট এক তাই আমরা আর দিব না সাবজেক্টটা, অ্যান্ড ওয়াজ রিওয়ার্ডেড। হি ওয়াজ অনেস্ট অ্যান্ড ওয়াজ রিওয়ার্ডেড, সে সৎ ছিল এবং পুরস্কৃত হলো। ঠিক আছে,
তো আশা করি এই 10টা রুলস এবং তার অ্যাপ্লিকেশনটা যেটা আমি দেখালাম তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি সময়ের স্বল্পতার কারণে প্রত্যেকটা রুলসের এগেইনস্টে একটা করে এক্সাম্পল করেছি, তাও অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। তো তোমরা কি করবে, বাসায় প্রত্যেকটা রুলসের এগেইনস্টে আরও মিনিমাম 5টা করে এক্সাম্পল করবে, তাহলে কিন্তু রুলটা মুখস্থ না করেও তোমরা খুব ইজিলি ট্রান্সফরমেশনগুলো করতে পারবে। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাসে আমি কোনো কিছু মিস করে গেলাম কিনা বা তোমাদের জানার কিছু আছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারো। দেখা হবে তোমাদের সঙ্গে আগামী ক্লাসের নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই, বাই বাই।